এসো হে বৈশাখ এসো এসো এসো। প্রিয় দর্শক, শুভ নববর্ষ। পুরনো বছরের সমস্ত কষ্ট, গ্লানি, ক্লেদ, জঞ্জাল সবকিছু পেছনে ফেলে আমরা গোটা বাংলাদেশি বাঙালি জাতি আমরা বরণ করে নিচ্ছি নতুন বছর বঙ্গাব্দ 1433-কে। আর নতুন বছরের আয়োজন মানেই জম্পে আড্ডা, দারুণ দারুণ সব গান। প্রথমআলো.com-এর আয়োজনে কফি হাউস নিবেদিত বৈশাখী ছন্দ অনুষ্ঠানে আমি ইন্দ্রাণী নিশি স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা বাঙালিরা জাতি হিসাবে খুবই আনন্দ করতে খুব ভালোবাসি আর ভীষণ সংস্কৃতিমনা, তাই যে কোনো আনন্দ আয়োজন কিন্তু গান ছাড়া একেবারেই অসম্পূর্ণ। দর্শক বুঝতে পারছেন, আজকের আয়োজনে কিন্তু আমরা গান নিয়েই হাজির হয়েছি। আমার সাথে রয়েছেন খুবই প্রিয় দুজন মানুষ, সঙ্গীত শিল্পী লুইপা এবং আরও একজন ভীষণ প্রিয় মানুষ, গুণী সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার। শুভ নববর্ষ। আর আজকে এই দুইজনকে সাথে নিয়ে কফি হাউসের গরম গরম কফির উষ্ণতায় আমরা গান তো শুনবো অনেক, পাশাপাশি হবে বৈশাখ নিয়ে নানান গল্প, আড্ডা আর কিছু মেমোরিজও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। নতুন বছরের শুরুর দিনগুলো কিন্তু আমাদের খুবই আমেজের সাথে কাটে এবং পয়লা বৈশাখ নিয়ে তো আমরা খুবই এক্সাইটেড থাকি। আমি একটু দাদার কাছ থেকে জানতে চাই, পয়লা বৈশাখটা কেমন কাটে ইউজুয়ালি? আসলে যেহেতু গানটাই এখন আমাদের পেশা, পয়লা বৈশাখের প্রথম যেই বিষয়টি আমাদের মাথায় কাজ করে সেটা হচ্ছে পারফরমেন্স। এবং এই বছরের এই দিনটাতে আমাদের বেশ কিছু প্রোগ্রাম থাকে এবং সারাটা দিন আসলে হয় কি ওই পথেই কাটে মোটামুটিভাবে। কিন্তু তারপরও পরিবারকে সময় দেওয়া, সকালবেলা উঠে পরিবারের সাথে সময় এবং সেই সাথে ফিরে এসে কিছু একটা করা, একসাথে হওয়া পরিবারের সবাই মিলে, তো এইটা আমার কাছে মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটি বিষয়। অবশ্যই। এবং বাড়ির ছোট সদস্যরা কিন্তু মানে নতুন নতুন কাপড়ে, রঙিন জামা কাপড়ে, অনেকে তো শাড়িও পরে, সুন্দরভাবে সেজে ওঠে। তাদেরকে নিয়ে তো নিশ্চয়ই কলরবের ভেতর দিয়ে সময়টা কেটে যায়। নিশ্চয়ই। এবারে লুইপা আপু, আপনার কাছে তো জানতেই চাই, নববর্ষের দিনটা আপনার কেমন কাটে আর এ বছরটা কেমন? আসলে দিনের প্রথম সূর্যটা দেখলে যেমন বোঝা যায় পুরো দিনটা কেমন যাবে, এই বছরের আজকের দিনটার ওপর আমি বলতে পারি যে পুরো বছরটা নিশ্চয়ই ভালোই যাবে। কারণ আমার পছন্দের মানুষ, প্রিয় শিল্পী দাদার সাথে বসে কফি হাউসে সময় কাটাতে পারছি এবং আমাদের অডিয়েন্সরাও আছেন, দেখছেন আমাদেরকে। আর সঙ্গীত শিল্পীর পাশাপাশি আসলে আমি যেটা বলতে চাই যে দাদাও বলছিলেন একই কথা, পরিবারকে সময় দেওয়া, যেহেতু আমরা এখন বাবা মা হয়ে গেছি, তো সেই জায়গায় আসলে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য স্পেশাল ডেগুলোতে দেখা যায় সময়টা ভাগাভাগি করে নিতে হয়। ঈদেও দেখা যায় যে চাঁদ রাতটা হয়তো বা ওদের মিস হয়ে যায়, সে কারণে একটা দিন আগেই চাঁদ রাত সেরে ফেলতে হয়, এরকম আর কি। তো আমাদের প্রফেশনের জায়গাটা থেকে আমরা একটু অন্যরকম মানুষ, কারণ 9 to 5 জব আমরা করি না। আমাদের দেখা যায় যে ছুটির দিনগুলোতেই আমরা বেশি বিজি হয়ে যাই আমাদের আর এইরকম আনন্দ আয়োজন মানে পয়লা বৈশাখ, ঈদ হোক বা যে কোনো মানে গানের অনুষ্ঠান যে দিনগুলোতে থাকে, আসলে মানুষকে, অডিয়েন্সকে আনন্দ দিতে গিয়ে দেখা যায় যে পরিবারকে এই সময়টা খুব একটা দেওয়া হয় না। একদম। আমরা আরও তো আড্ডা দিব, কিন্তু গান শুনতে চাই। প্রথমে কে গাইবেন? লেডিস ফার্স্ট, আজকে আমরা লুইপাপুর গান দিয়ে স্টার্ট করি। আচ্ছা, দাদা পারমিশন দিলে আমি গিয়ে শোনাচ্ছি একটা গান, যে গানটা প্রতিবার বৈশাখে ছোট বাচ্চারা নাচে বা আমরা সেলিব্রেট করি। 17 বছর আগে হয়েছিল এই গানটা, কবির বকুলের লেখা এবং শওকত আলী ইমনের সুর সঙ্গীত করা এবং সঙ্গীত শিল্পী সোনিয়ার গাওয়া। রাইট, সেই গানটা আমরা নতুন করে এবারে করেছি। এবারে বৈশাখে আমি, ঝিলিক, কর্নিয়া এবং আতিয়া আনিসা, তো ওই গানটাই গিয়ে শোনাচ্ছি। হয়ে যাক। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রঙ হৃদয়ে ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাতাসে ছড়ালো সুগন্ধ, এই মনে এনে দিল ছন্দ। ও
বাতাসে ছড়ালো সুগন্ধ, এ মনে এনে দিল ছন্দ, সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যায়, সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যায়। বাজে রে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ, বাজে রে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ। ওয়াও, Thank কি you. চমৎকার! বৈশাখের আমেজ তো শুরু হয়েই গেল। আচ্ছা, যেহেতু গানটা গাওয়ার আগে ছোটদের কথা বলছিলেন যে ছোট বাচ্চা থেকে সবাই খুবই আনন্দ করতো, আমি একটু ছোটবেলার বৈশাখের গল্পগুলো শুনতে চাই। দাদার ছোটবেলার পয়লা বৈশাখটা কেমন ছিল? ছোটবেলায় পয়লা বৈশাখ আমার কাছে মনে হয় আমাদের প্রায় সবার কাছেই একই রকম। ছায়ানটের অনুষ্ঠানে যাওয়াটা একদমই মাস্ট একটা ব্যাপার ছিল। হ্যাঁ, ইউনিভার্সিটি ঘুরে বেড়ানো হেঁটে হেঁটে, টিএসসি, আর্ট কলেজ, এগুলো তো আমাদের একদম মানে নিত্যদিনের বিষয় ছিল। মানে প্রতি বছরে আমরা সেখানে যেতেই হবে, আর কিছু এবং হোক বা না হোক। কনসার্ট হতো এত তারপরে এত হ্যাঁ, তারপরে মানুষ। যখন আস্তে আস্তে যখন পেশাগত জীবনে ঢুকলাম, কনসার্টটা তো একদম কম্পালসারি ব্যাপার হয়ে গেল। তো সেটাই আসলে মূল জায়গা। আর হ্যাঁ, প্রচুর প্রোগ্রাম দেখা হতো। আর আমাদের আসলে একটা সংগঠন ছিল, আমি একটি সংগঠনের সদস্য ছিলাম, অরণ্য শিল্পী গোষ্ঠী। তো আমাদের রেগুলার প্রোগ্রাম হতো পয়লা বৈশাখ বা যে কোনো আয়োজনে। এবং হ্যাঁ, ওই গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ঘুরে বেড়ানো রাস্তায় রাস্তায়, সেটা আসলে আমাদের ছিল। মানে আমি শুনতে শুনতে খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমার ছোটবেলাটা রংপুরে কেটেছে, সো ওখানে এরকম মানে যে কোনো জাতীয় দিবস কিংবা পয়লা বৈশাখের আগে বা পয়লা ফাল্গুনের আগে আমাদের ওই দল ধরে রিহার্সেল হতো, একই রকম শাড়ি পরে দুহাত নিয়ে। আপনি নিশ্চয়ই রিলেট করতে পারবেন, দুই কাঁধ একদম, এরকম একদম দুলিয়ে তাই। দুলিয়ে রিহার্সেলের দিন করলাম। আপনার কেমন ছিল সেই সময়টা? আমি তো ঢাকার মেয়ে না, আমিও এরকম বগুড়ার মেয়ে। তো বগুড়াতেও দেখা যেত পহেলা বৈশাখ থেকে শুরু করে 15 দিন ব্যাপী মেলা হতো। আমরা বিভিন্ন সংগঠন থেকে যেতাম এবং তখন বিভিন্ন গানের বিভিন্ন শাখায় আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করতাম। তো ওটা একটা টেনশন থাকতো যে ফার্স্ট হতে হবে, আবার এর মাঝখান দিয়ে গানের আগ দিয়ে একটু নাগরদোলায় উঠছি, একটু ঘুরে বেড়াচ্ছি, মাটির হাঁড়ি পাতিল কিনছি, পুতুল কিনছি, আবার মাথায় রাখতে হচ্ছে আইসক্রিম বা ঠান্ডা পানি খাওয়া যাবে না, কারণ গানও তো গাইতে হবে। এই তো আর কি, এভাবেই ছোটবেলা কেটেছে। ঢাকায় কিন্তু প্রচুর মেলা হতো, প্রচুর মেলা হতো। আমার মনে আছে তখন আমরা থাকতাম সিদ্ধেশ্বরীতে, ওই কালী মন্দিরের পাশ ঘেঁষেই পুরো রাস্তা জুড়ে মেলা বসতো। এবং সেই মেলায় সে কি আনন্দ, এবং নানা ধরনের, এই যে তুমি যেগুলো বলছো। এবং ওখানে আমাদের সব থেকে বেশি আগ্রহ ছিল হচ্ছে, আপনাদের মনে আছে কিনা জানি না, এক ধরনের টিনের লঞ্চ পাওয়া যেত, ওই কুপি জ্বালিয়ে দিত আমার মধ্যে, ওইটা ছিল প্রধান আকর্ষণ। সো এই ছোট ছোট বিষয়গুলো আসলে খুব ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে। এখন আসলে আরবান লাইফটায় সবকিছু অনেক চেঞ্জ হয়ে গেছে, তবুও আমি দেখছি মানে ব্যক্তিগত পর্যায়ে অনেকে বা অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসছে, এই মেলাগুলো অনেকে স্পন্সর করছে। যেমন আমরা বাংলা একাডেমিতে দেখি 2-3 দিন বা আমি যদি ভুল না করে থাকি বেশ কিছুদিন ব্যাপী একটা মেলা চলে, কিন্তু সেটা খুবই স্বল্প পরিসরে। কিন্তু ওই ছোটবেলার ওই মেলাগুলোর মানে আনন্দটাই অন্য, তখন অনেক সরল ছিল, সরল ছিল, সবকিছু অনেক বেশি সরল ছিল, অনেক বেশি লেস কমপ্লিকেটেড ছিল আসলে। তবে বিগত কয়েক বছর যাবত আমার মনে হয় দাদাও এটা ফেস করেছেন যে কনসার্টে যাওয়া হয়, যার কারণে এই মেলাগুলোতে হয়তো বা ওরকম করে অ্যাটেন্ড করা হয় না। তো আমি একটু রিকোয়েস্ট করবো যারা পার্সোনালি এই মেলাগুলো অ্যারেঞ্জ করেন, আমরা ছোটবেলায় যে উপকরণগুলো দেখেছি, বায়োস্কোপ, নাগরদোলা, তারপর দাদা যেই টিনের লঞ্চটার কথা বললেন, এই জিনিসগুলো যেন এখনকার মেলায় থাকে, আমাদের বাচ্চারা যেন এই জিনিসগুলোর সাথে পরিচিত হতে পারে অন্তত, এই প্রত্যাশায় থাকবে। আমরা আবারও গানে চলে যেতে চাই, এবার তো দাদা আমি শ্রোতা হব। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আমার এই সুর করা মাস মাসুমের লেখা। কখনো ইচ্ছে হয় সারাটি বেলা ভেজাবো এই দুটি মন ওই নীল জোছনা।
নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি, কেটে যাবে অন্তকাল হৃদয় মনে। আবেগ জড়ানো রঙিন সুতোয় গাঁথা, মাঝে মাঝে একটা দুটো কথা বলবে আমায় তুমি, নিবিড় মোছায় ছুঁয়ে যাবে এই মন সুরের ঝর্ণা ধারায়। নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি, কেটে যাবে অন্তকাল হৃদয় মনা। কখনো ইচ্ছে হয় সারাটি বেলা ভেজাবো এই দুটি মন ওই নীল জোছনা। চোখটা বন্ধ করে সময়টা যেন অনুভব করছিলাম। আমি যেহেতু ঢাকা ভার্সিটিতে পড়েছি, সো বৈশাখের আগের দিনগুলো চারুকলাতেই অনেকটা সময় কেটে যায়। তো আমার মনে আছে কোনো একবার বৈশাখের আয়োজন সমস্ত কিছু শেষ করে যখন সবাই ক্লান্ত শ্রান্ত, বাইরে অনেক হাউকাউ, তো চারুকলার মধ্যে অনেকগুলো গ্রুপ এরকম গান গাইছে, ওপরে মানে অন্ধকার চারদিক, মাঝে মধ্যে নিভু নিভু আলো। গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল সেই সময়টায় ফিরে গেছি। গতকাল রাতেও আমরা অনেকেই মিলে আড্ডা দিচ্ছিলাম সেখানে। ওফ, কি দারুণ! আপনার গানের মধ্যে অদ্ভুত একটা মায়া আছে এবং বিশাল একটা সময়কে থমকে দেবার একটা ক্ষমতা রয়েছে। আমার কোনো আইডিয়া নেই এই বিষয়ে। আচ্ছা, শুরুতে বলছিলাম যে আমাদের এই যে বৈশাখ, তারপরে যে কোনো আনন্দ মানে আয়োজন মানেই কিন্তু প্রচুর খাওয়া দাওয়া। আর বৈশাখে এই সময় তো অনেক গরম থাকে, আমাদের এই যে চৈত্রের শেষ দিক থেকে গরমটা অনেক পড়ে যায়, খাবার দাবার নিয়ে অনেক সচেতন হতে হয়। কিন্তু আমরা যেহেতু ভোজন রসিক জাতি, এত কিছু আমাদের মাথায় থাকে না। এরকম বৈশাখের দিনে খাবার দাবারের ক্ষেত্রে প্রেফারেন্স কি থাকে দুজনের বিষয়ে? আমি ওদিকে চলে যাই, খাবার বিষয়ে আমার কোনো আগ্রহ নাই। আচ্ছা, গতকাল আমার মেয়ে হঠাৎ করে মোবাইলটা অন করে বলছে চাট্টিপাট্টি হাউ টু মেক পান্ডা ভাত। চাট্টিপাট্টি হাউ টু মেক পান্ডা ভাত। ChatGPT how to make পান্তা ভাত। চাট্টিপাট্টি হাউ টু মেক পান্ডা ভাত। তো তারপর একটু পর দেখলাম যে রান্নাঘরে ও ভাতের সাথে পানি দিয়ে লবণ দিয়ে ভাত কচলাচ্ছে তারপর খেলো। তখনই আমারও একটা ক্রেভিং শুরু হলো যে পরিমাণ গরম পড়েছে, আমার মনে হয় যে অটোমেটিকলি এই সময়টায় আমাদের ওই পান্তা ভাতের ক্রেভিংটা চলে আসে। একদম। আর গ্রামের দিকে এটা একটা, আমি বলবো না ইটস আ রিচুয়াল, এটা একদম খুব স্বাভাবিক একটা খাবার, খুব স্বাভাবিক খাবার। এখানে আমরা খুব বিষয়টাকে খুব গ্লোরিফাই করি, কিন্তু আসলে কিন্তু মানে প্রত্যন্ত অঞ্চলে পান্তা ভাতটা খুব স্বাভাবিক একটি ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। আর বৈশাখ মানে কালবৈশাখী ঝড়। আমার মনে আছে ছোটবেলায়, মানে নিশ্চয়ই আপনাদের ওই মেমোরিজ থাকবে যে হুটহাট এরকম ঝড় আসলে আমরা আম গাছের নিচে চলে যেতাম, ছোট ছোট আমের গুটি, কাঁচা আমের গুটি পড়তো, কুড়িয়ে নিয়ে আসতাম, কখনো গাছে উঠে কালেক্ট করতাম। তারপরে মানে অতটা অনেক সময় ধৈর্য হতো না যে খোসাটা ছিলে খাবো, ওইটাই কামড়ে লবণ দিয়ে খেয়ে ফেলতাম। এমন কোনো মেমোরিজ আছে কি দাদা? আমি আসলে খুবই দস্যি টাইপের ছেলে ছিলাম ছোটবেলায়, এবং এগুলো আমার জন্য প্রাত্যহিক ব্যাপার ছিল। মানে গাছে ওঠা, আম পাড়া, পেয়ারা পাড়া, তো এগুলো একদমই নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। এবং আমিও যে বাসা থেকে বের হওয়ার সময় পকেট করে লবণ নিয়ে যেতাম, পেপারের মধ্যে করে, অ্যাডভান্স, মানে জানি কি করব। তো ওই পেয়ারা পেড়ে বা আম পেড়ে, এবং আপনি যেটা বললেন ওই কাটার সময় নেই, তো ওই অবস্থায়, এবং মনে আছে নিশ্চয়ই ওই আমের কষ কিন্তু মুখে লাগলে মুখে এক ধরনের ঘায়ের মতো হয়ে যেত। তো ওগুলো কোনো কিছু তো আক্কা করতাম না আমরা, তো ওগুলো তো ছিলই। আর বলাতে মনে পড়লো আমাদের একটা, মানে পার্টিকুলার আমার একটা খুব অদ্ভুত ইয়ে ছিল, সেটা হচ্ছে শিলাবৃষ্টি হলে আমি মাথায় গামলা নিয়ে বের হয়ে যেতাম, মাথাও প্রোটেক্ট থাকবে এবং শিলগুলো জমা হবে। সো এটা আমার একটা অদ্ভুত একটা
মানে মানে অভ্যাস ছিল। তো এখন ওগুলো মনে করলে আসলে খুবই মানে আমাদের নেক্সট জেনারেশনের জন্য খুবই মায়া লাগে যে এই ওরা তো এটা দুরন্তপনাগুলো পাচ্ছে আসলে না। ওরা হয়তো করে ভিন্নভাবে, কিন্তু আমাদেরগুলো ছিল খুবই ভিন্ন রকম বলে আমার কাছে মনে হয়। এখন আসলে মানে সেলিব্রেশনের ধারা কতটা বদলে গেছে বলে মনে হয়? অনেকখানি, অনেক। এখন সেলিব্রেশনটা আসলে আমরা আসলে আগে সেলিব্রেট করতাম, এখন অনেকখানি দেখানোর বিষয় হয়ে গেছে। এবং একটা মানুষ কতটুকু সেলিব্রেট করে আমি জানি না, কিন্তু সেটা ফোনে ধরার টেন্ডেন্সি তার অনেক বেশি। অনেক তাতে করে যেটা হয় কি, সে আসল আনন্দটা মিস করে যায় ওই ফোনে দেখানোর জন্য। ওই ফোনে রেকর্ড করা বা ছবি তোলা, এটা করতে করতে হয় কি, ও আসল আনন্দটা মিস করে। যায়। এটা আমার কাছে মনে হয় যে ওরা এই জায়গায় যদি একটু ভাবতো তাহলে ভালো হতো। একটু অন্যভাবেই যদি ভাবতো। দর্শক বুঝতে পারছেন, আজকে শুধু গান আড্ডাই হচ্ছে না, আমরা কিন্তু ছোটবেলাটায় ফিরে যাচ্ছি অনেকটা সময় বারবার। সেই সময়কার মেলা, সেই সময়কার আনন্দ উৎসব, আমরা এটাই চাই যে আয়োজন যেমনই হোক না কেন আমরা নিজেরা যেন সেটা উপভোগ করতে পারি, কাছের মানুষ সহ সবাইকে নিয়ে। আমরা আরও অনেকটা সময় এই আনন্দের মধ্যেই থাকতে চাই, আবারও যেতে চাই গানে। লুইপা আপু, এবার কি গান শুনছি? যেহেতু বৈশাখীর আয়োজন, আমি করে রিলেট করতে চাই চুরি ছামছাম, কারণ চুরি তো একটা বৈশাখেরই। আর আমি আজকে চুড়ি পরে এসেছি হাত ভর্তি করে। এই গানটা তানভীর এবং আবিরের সৃষ্টি করা, আমরা শুনি। এই সারা জামানা খুঁজে দিয়ে বাহানা, আমি তোর কাছে ছুটে যাওয়া, টিকে থাকি না এই মন বেপানা, শুধু বারে বারে করে তোর আবদার, নয়নে তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি একে পাগল মায়া, চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে, চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। জানলে জানুক লোকে মন্দ কি হয়, লুক চুরি করে কি প্রেম করা যায়, তুমি ছাড়া একা একা বাঁচা যায়, মোহ মোছা যায় না, প্রেমের নেশা ফুরায় না, ভালোবাসা সব যেন তোর কাছে পায় না, নয়ন তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি একে পাগল মায়া, চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে, হাতে চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে, চুরি ছমছম বাজে। দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে মানে আমাদের এই যান্ত্রিক জীবনে যখন আমরা খুবই স্ট্রেস থাকি, একটু ক্লামজি থাকি, সেই জায়গাটা কাটিয়ে দেয় যেমন কফি হাউসের গরম গরম কফি, তেমনিভাবে যেন চাঙ্গা হয়ে গেলাম চুরি ছামছাম গানের সাথে। থ্যাংক ইউ। আর দাদাকেও ধন্যবাদ জানাতে চাই যে এই গানটায় দাদাও আমার সাথে গিটার বাজিয়ে সামিল হয়ে এটা না খুবই খুবই ভালো লাগছে অনেস্টলি। আজকে তো আমি বলবো লুইপা আপু ভীষণ লাকি যে বাপ্পাদা আপনার সাথে একদম তাই। বাজাচ্ছেন না, না, এটা এবং বলো। আপনি সত্যি তাই। গাইছেন। আচ্ছা, এই যে আমরা অনেক জেনারেশনের কথা বলি দাদা, যে একটা সার্টেন টাইম পর পর, একটা জেনারেশন পর পর গানের ধারাটা বদলে যায়, ধরনটা বদলে যায়, সময়ের সাথে সাথে অনেকে মানিয়ে নিতে পারেন, অনেকে পারেন না। এই ব্যাপারগুলো আপনার কাছে কেমন? না, সময়ের সাথে সাথে তো সব কিছুই পাল্টায়। সময়ের সাথে গানের ধরন পাল্টায়, গান শোনার ধরন পাল্টায়, গানের কথা পাল্টায়, তার অ্যারেঞ্জমেন্ট, সুর সব পাল্টায়। আসলে গানটা তো আসলে আমাদের জীবন ঘনিষ্ঠ ব্যাপার। তো আমাদের জীবন যেভাবে চলে, জীবনের একটা রিফ্লেকশন হচ্ছে গান। তো সেটাই আমরা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি। এবং এখন যেটা হচ্ছে যে আমাদের জীবনটা অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছে এবং অনেক বেশি, আমি বলবো, অস্থির। তো সেই অস্থিরতা আমার কাছে মনে হয় কোনো কোনো ক্ষেত্রে গানে প্রকাশ পায়, প্রভাব ফেলে প্রকাশ আসলে। পায়। তো
হয় কি গানের ক্ষেত্রে আমার বিশ্বাস যেটা সেটা হচ্ছে যে বা যে কোনো সৃষ্টিশীল ক্ষেত্রে আমি বলবো যে অস্থিরতাটা প্রকাশ পেতেই পারে, কিন্তু তারপরও গান নিয়ে ভাবনার অনেক সুযোগ আছে। তো সেই সুযোগটা আমার মনে হয় সবাই যদি রাখে তার কাজের ক্ষেত্রে, তাহলে একটা গান একটা জায়গায় যেতে পারে। নিশ্চয়ই। কনসার্টের কথা আমি একটু আগেই বলছিলাম, আমি একটু বৈশাখের দিনকার কোনো মানে মেমোরেবল কোনো কনসার্টের গল্প শুনতে চাই দাদা আপনার এবং লুই পাপু দুজনের কাছ থেকেই। Sure. আমার মনে পড়ে যে আমার রিয়েলিটি শোর পরপরই আমি প্রথম যে শোটা করেছি এটা হচ্ছে ভোলা, বরিশাল ভোলাতে গেছি। তো লঞ্চে করে গেছি ওই সময়টা, এবং যেদিন আমরা যাচ্ছিলাম আমি তো একটু ভীতু প্রকৃতির, কারণ দাদা যেরকম ঝড়ের দিনে মাথায় গামলা নিয়ে বেরিয়ে যেতেন, আর আমি ঘরের কোণে চুপ করে ভয়ে বসে থাকতাম। আর যখন এই লঞ্চের মধ্যে দেখছি যে ঝড় শুরু হয়ে গিয়েছে, তখন আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এবং খুব মানে সব কিছুর পরও সুস্থভাবে কনসার্টে পৌঁছেছি, স্টেডিয়াম ভরা মানুষ, আমার ফার্স্ট কনসার্ট আফটার আমার রিয়েলিটি শো। তো ওইটা আমার কাছে খুব মনে হয়েছে কি একটা বোধহয় কি বলে মানে খুব থ্রিলিং লেগেছে আমার পুরো আয়োজনটা, এবং ওটা আমি কখনো ভুলি না। মানে যখনই বৈশাখ আসে আমার ওই কনসার্টের কথা খুব মনে পড়ে। অবশ্যই। না, তুমি বলাতে না আমার একটা অদ্ভুত ব্যাপার মনে পড়লো, এবং সেটাও সম্ভবত নদীর মধ্যেখানে যে ঝড়ের মধ্যে যদি কেউ পড়ে তাহলে সে আসলে বুঝতে পারবে যে ঝড়ের আসল রূপটা কি। তো আমার মনে আছে একবার, এবং কাল বৈশাখী ছিল, সেই সময়টা ঝড়ের মধ্যে পড়েছিলাম আমরা, এবং ফেরিতে ছিলাম, কিন্তু এত ভয়ঙ্কর ছিল যে ফেরির এই মাথা থেকে ওই মাথায় সমস্ত বাস এবং ট্রাকের চাকাগুলো চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছিল যেন ওগুলো পড়ে না যায়। এবং আমি দেখতে পাচ্ছিলাম যে ফেরির ওপরে বাস এবং ট্রাকগুলো লিটারালি লাফাচ্ছে, বাউন্স করছে। সো ওইটা ছিল ভয়ঙ্কর। তো নদীর মাঝখানে ঝড় এইটা আসলে খুবই টাফ। তাও আমরা প্রত্যেকবারই আমরা দেখি যে এই যে কালবৈশাখীর সময় কিন্তু অনেক সতর্ক বার্তা দেওয়া হয় আমাদের জনগণদের উদ্দেশ্যে। ছোট্ট করে আমিও বলতে চাই দর্শক, এই সময়টায় যারা ট্রাভেল করবেন খুবই কেয়ারফুল থাকবেন। আসলে প্রকৃতির সাথে আমরা কেউই পেরে উঠি না, কখনোই পেরে উঠবো না, তবে প্রকৃতির সন্তান এসেছেও প্রকৃতির কোলে, একদিন মিলিয়েও যাবো সেখানে। আর আমাদের আলাপটা খুবই ভারী হয়ে যাচ্ছে, আর আমাদের মজার মানে অভিজ্ঞতা দাদার তো শত শত কনসার্টের মধ্যে। না, আমার অভিজ্ঞতা তবে হ্যাঁ, পয়লা বৈশাখ নিয়ে একটা খুবই সিগনিফিক্যান্ট ঘটনা আছে। সেটা হচ্ছে আমরা একবার একদিনে 7টা শো করেছিলাম। 7 শোজ, হ্যাঁ 7টা শো করেছি, এটা আমাদের জন্য রেকর্ড। এবং তার মধ্যে একটা ছিল টিভি লাইভ, মানে 6টা শো করে আমরা লাস্ট শো ধরেছিলাম হচ্ছে টেলিভিশনে। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা যে এতগুলো শো করেছি কাকতালীয়ভাবে সবগুলো খুব সিঙ্কে পড়ে গেছিল, মানে এটা করে ওটা করে ওটা সময়টা মিলে গেছে, আদারওয়াইজ সম্ভব ছিল না। এবং আমার মনে সবাই জানে ঢাকা শহরে ট্রাফিকের কি অবস্থা। দাদা কয়টা থেকে শুরু করেছিলেন? ভোর 6টা? না, আমরা শুরু করেছিলাম সকাল 9টা থেকে। আচ্ছা আচ্ছা। এবং লাস্ট আমরা শো ধরেছিলাম রাত 10টায় একটা টেলিভিশন চ্যানেলে। সুন্দর একটা দিন, তবে খুবই বোধহয় চাপের, হ্যাঁ খুবই স্ট্রেসফুল। তবে এই যে আমাদের এই যে স্ট্রেসফুল টাইমটা মুহূর্তে কাটিয়ে দেবে, এটাই আনন্দ। আর আমাদের এই স্ট্রেসফুল সময়টা মুহূর্তে কাটিয়ে দেবে আমাদের কফি হাউসের কফি। আর এই কফির উষ্ণতায় আমরা আবারও চলে যেতে চাই। অবশ্যই। Why not? না, বেশ তো আমরা এবার গানে চলে যাই। ও গান, ওকে। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টিও অবিরাম কাঁদে, তোমার সাথে সাথে আমার পথে পথে। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টিও অবিরাম কাঁদে,
তোমার সাথে সাথে আমার পথে পথে আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ তুমি আনমনে বসে আছো আকাশ পানে দৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজকে Thank you. মনে হয় মেঘ না চাইতে বৃষ্টি হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা হলো, কারণ দাদা যখন বলছিলেন যে কি গাইবো একবার বলে ফেলতে যাচ্ছিলাম যে দাদা পরি গানটা শুনে। এটা বোধহয় টেলিপ্যাথি। হ্যাঁ, মানে মনে যেটা চলছে আমরা আসলেই সেটা পেয়ে গেলাম। আমিও হয়তো মানে এই গানটাই এক্সপেক্ট করছিলাম। আর অনেস্টলি দাদা, মানে বৈশাখের দিন, আনন্দের দিন, রঙিন একটা দিন, খুবই সুন্দর সুন্দর লাগছে আমার কাছে। আর গানের কথায় যদি আসি আবারও, আমাদের বর্তমান সময়ে মানে যে জেনারেশনরা রয়েছে এখন, অস্থিরতার কথা বলছিলেন, তাদের মধ্যে আমরা আসলে অনেক রকম ব্যাপারই দেখতে পাই। গান নিয়ে তাদের আগ্রহ কতটা দেখেন আপনি? কঠিন প্রশ্ন। গানে আগ্রহ আছে, আগ্রহ নাই তা বলবো না, আগ্রহ আছে, কিন্তু গান নিয়ে আমার মনে হয় যে যতটুকু ভাবা দরকার ততটুকু ভাবছে না, এটা আমার মনে হয়। সবাই না, অনেক ভালো কাজ হচ্ছে, কিন্তু আমি আবারও বলে রাখি অনেক ভালো কাজ হচ্ছে, এমন না যে ভালো কাজ একদম হচ্ছে না তা না, কিন্তু যেটা হয় কি খুবই সারফেস লেভেলের কাজ বেশি হচ্ছে। আচ্ছা, তাতে করে এই ভালো গান যেগুলো হচ্ছে সেই গানগুলো আসলে আমাদের সামনে আসছে না, এটা আমি মনে করি একটা ট্রাবল। আর গান নিয়ে ভাবনার অনেক সুযোগ আছে, আর এখন ওই এআই এর বিষয় চলে এসছে, সবাই এখন এটা নিয়ে খুব বেশি দেখলাম যে কনসার্ন এবং উদ্গ্রীব, অনেকে আবার খুব আগ্রহীও কাজ করছে। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে গানের ভাবনার জায়গাটা তো নিজস্ব, তাই নিজস্ব জায়গাটা আমার মনে হয় অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অফকোর্স আমরা এই প্রত্যাশাটাই করি। আসলে প্রযুক্তিকে সাথে নিয়েই আমাদের চলতে হবে, সামনের দিকে এগোতে হবে। কিন্তু এই যে এখনও এই যে কালজয়ী গানের কথা ভাবলে আমাদের 60, 70, 80, 90 বা আর্লি 2000 এই সময়কার গানগুলোর কথা যে বারবার মনে পড়ে। আমরা না এই সময় 2025, 26 এই 2 দশকের গানও আমরা চাই আগামী দিনগুলোতেও শ্রোতাদের অন্তরে গিয়ে বাসা পাথুক। এক্স্যাক্টলি, এটাই চাই। গল্প আড্ডা গানে কিন্তু আয়োজনের মোটামুটি শেষের দিকে আমরা চলে এসেছি। মানে আমার তরফ থেকে আপনাদের একটা অনুরোধ করতে চাই, যেহেতু দুজন প্রিয় মানুষকে পেয়েছি, দুজনের কণ্ঠে একটা গান শুনবো। আর তার আগে দর্শকদের কাছ থেকে আমাকে বিদায় নিয়ে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের প্রথমআলো.com-এর পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ আয়োজন কফি হাউস নিবেদিত বৈশাখী ছন্দ। আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষের জীবন আনন্দে ভরে উঠুক, নতুন বছরটা কাটুক অনেক আনন্দে, খুবই ভালোবাসায়, প্রিয়জন পরিজনদের সাথে নিয়ে। আর গল্প থাকুক গান, আর থাকুক আমাদের চিরচেনা বাঙালিয়ানা। চলো লিপা, দাদা কি গাবো আমরা? এসো বৈশাখ গাই, চলো হয়ে যাক। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায় মুমুর সুরে দাও উড়ায়, তাপস নিঃশ্বাস বায় মুমুর সুরে দাও উড়ায়,
এসো 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 হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলা, যাক যাক এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো।